আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনাদের ওপর স্যাংশন দেবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব লেবানন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধকামীরাই বিজয়ী হবে বলছেন হিজবুল্লাহ মহাসচিব। এদিকে ভোট গ্রহণে দুদিনের মাথায় নতুন সিদ্ধান্ত পাকিস্তান নির্বাচন কমিশনের। এরপর জানিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর মন্তব্য, ওয়াশিংটনকে বিশ্বাস করে না ভারত, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে। এবং সর্বশেষ জানিয়ে দিব দিল্লিতে ৬০০ বছরের প্রাচীন মসজিদ ভেঙে দিল কর্তৃপক্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি সেনাদের ওপর স্যাংশন দেবে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের পশ্চিম তীরে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি। পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনাকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তেল আবিব সন্তোষজনক কোনো উত্তর দেয়নি। আগামী 60 দিনের মধ্যে পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনাকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে সন্তোষজনক জবাব এবং যথাযথ ব্যবস্থা না নিলে পশ্চিম তীরের দায়িত্বরত ইসরায়েলি কমান্ডার এবং সেনাদের বিরুদ্ধে স্যাংশন দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জানায়, তেল আবিব যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং এই স্যাংশনের ব্যাপ্তি বেড়ে তা সামরিক কর্মকর্তা, সংসদ সদস্য ও মন্ত্রী পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারে বলে তারা মনে করছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে গত সপ্তাহে অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। লেবানন সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধকামীরাই বিজয় হবে বলেছেন হিজবুল্লাহ মহাসচিব। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামীরা যে যুদ্ধ চালাচ্ছেন তাতে চূড়ান্ত পর্যায়ে তারাই বিজয়ী হবেন। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে একথা বলছেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের কাছে দখলদার ইসরায়েলি সেনাদের অপমানজনক পরাজয় হবে। আজকের বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও হিজবুল্লাহ মহাসচিব আঞ্চলিক ঘটনাবলী, বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর আগ্রাসন নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুস্তফা আমানি, ইরানি পররাষ্ট্রমন্ত্রী সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক বিভাগের মহাপরিচালক মাহাদি সুস্তারি। ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেও এবং ইরানের সরকার যে দৃঢ় সমর্থন দিয়ে আসছে তার ব্যাপক প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের উচ্চমাত্রা যুদ্ধ প্রস্তুতি এবং পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদী শত্রুরা কৌশলগত সংকটের মুখে পড়েছে এবং তারা গাজা উপত্যকায় ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজা ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে ইরান আন্তর্জাতিক অঙ্গনে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সে সম্পর্কে বৈঠকে আমির আবদুল্লাহিয়ান হিজবুল্লাহ মহাসচিবকে অবহিত করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো চলমান গাজা যুদ্ধের ব্যাপারে নিজেদের অবস্থানে দৃঢ় রয়েছে এবং তারা একটি রাজনৈতিক সমাধানের বিষয়ে অত্যন্ত বিচক্ষণতা কাজ করছে। ভোট গ্রহণে দুদিনের মাথায় নতুন সিদ্ধান্ত পাকিস্তান নির্বাচন কমিশনের। পাকিস্তানে নির্বাচনের পর এখনও সরকার গঠন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এমনকি কোনো রকম সহিংসতা ছাড়াও নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন। ফলাফলে এমন বিলম্বকে অস্বাভাবিক বলেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক এমন অচলাবস্থার মধ্যে ভোট গ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে যে বেশ কয়েকটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন। আগামী 15 ফেব্রুয়ারি এসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসিপি জানিয়েছে, বিভিন্ন নির্বাচনী এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের ঘোষণা দিয়েছে। এসব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম হয় ছিনিয়ে নেওয়া হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকটোরাল বডির তথ্য অনুসারে সংসদীয় আসন NA 88, PS 18 এবং PK 90 এ পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 15 ফেব্রুয়ারি এ ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অফিসে
NA ৮৮ আসনে ২৬টি ভোটকেন্দ্রের নির্বাচনী সামগ্রীতে আগুন লাগিয়ে দেওয়ার পর ইসিপি এমন সিদ্ধান্তে এসেছে। অন্যদিকে PS ১৮ আসনে অজ্ঞতা ব্যক্তিরা ২ কেন্দ্রে সামগ্রিক ছিনিয়ে নিয়েছে। এছাড়া PK ৯০ আসনে সন্ত্রাসীরা অন্তত ১৫ কেন্দ্রে সরঞ্জাম নষ্ট করে দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনী পর্যবেক্ষকরা আঞ্চলিক নির্বাচন কমিশনারকে NA ২৪২ আসনে ভাঙচুরের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। নির্বাচন কমিশনের হিসাব মতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭,৮১৬ জন প্রতিনিধি। এর মধ্যে ১৬,৯৩০ জন পুরুষ, নারী ৮৮২ এবং ৪ জন ট্রান্সজেন্ডার। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে এবার ১২ কোটি ৮০ লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিপুল সংখ্যক জনগণের ভোট গ্রহণে পাকিস্তান জুড়ে ৯০,৬৭৫টি ভোট কেন্দ্র স্থাপিত হয়েছে। এর মধ্যে ২৭,৫০০ বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং প্রায় ১৮,০০০কে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর মন্তব্য, ওয়াশিংটনকে বিশ্বাস করে না ভারত, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে। মার্কিন নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী নিকি হ্যালি দাবি করেছেন, ভারত রাশিয়াকে ঘনিষ্ঠ মিত্র মনে করে এবং আমেরিকাকে তারা বিশ্বাস করে না। তিনি আরো বলেন, নয়াদিল্লির প্রেসিডেন্ট বাইডেন ও হোয়াইট হাউসকে দুর্বল মনে করে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নিকি হ্যালি। পশ্চিমা নিষেধাজ্ঞা চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে দক্ষিণ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালি জোর দিয়ে বলেন, ভারত মস্কোর পরিবর্তে আমেরিকার মিত্র হতে চায়। আমি ভারত নিয়ে কাজ করছি এবং মোদির সাথে কথা বলেছি। ডোনাল্ড ট্রাম্প সরকারের সময় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিকি হ্যালি। তিনি বলেন, সমস্যা হলো ভারত বিশ্বাস করে না আমরা জিতব। তারা আমাদের নেতৃত্বকে বিশ্বাস করে না। তারা এখনই দেখছে যে আমরা দুর্বল। হ্যালি যুক্তি দিয়ে বলেন, ভারত রাশিয়ার কাছাকাছি থেকেছে কারণ সেখান থেকেই তারা তাদের প্রচুর সামরিক সরঞ্জাম পায়। রাশিয়া গত 2 দশকে $৬,০০০ কোটি অস্ত্র কিনেছে। এর শতকরা ৬৫% সরবরাহ করেছে রাশিয়া। দিল্লিতে ৬০০ বছরের প্রাচীন মসজিদ ভেঙে দিল কর্তৃপক্ষ। ফাওয়াদের প্রিয় রং সবুজ। ১২ বছরের এই কিশোরের তাই চারদিকের সবুজ ঘাস গাছগাছালি খুব প্রিয় ছিল। ফাওয়াদ ভারতের রাজধানী দিল্লির যে মাদ্রাসায় থাকতো সেখানে যে চারপাশে অনেক গাছ। বছর দুয়েক আগে হঠাৎ করেই বাবা আর মা মারা যাওয়ার পরে পড়োশী রাজ্য থেকে দিল্লি যে মাদ্রাসায় থাকতে এসেছিল ফাওয়াদ, জায়গাটা সে কারণেই ভালো লেগে গিয়েছিল। নিরাপদ মনে হয়েছিল জায়গাটা। পাশের মসজিদেও ছিল সবুজ রঙের ছড়াছড়ি। ছাদের কড়ি খিলান সেসবও ছিল সবুজ রঙের। ছিল, এখন আর নেই। কারণ ফাওয়াদের মাদ্রাসা সহ প্রায় ৬০০ বছরের পুরনো আখন্দি মসজিদটাই সপ্তাহ দুয়েক আগে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা DDA। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা DDA কেন্দ্রীয় সরকারের অধীন একটি সংস্থা। তারা বলছে, ওই মসজিদটি অবৈধভাবে বনাঞ্চল দখল করেছিল। প্রাচীন ওই মসজিদ একটি মাদ্রাসা যেখানে ফাওয়াদ এবং আরো 25 জন শিক্ষার্থী থাকত, যাদের বেশিরভাগই এতিম। মসজিদ পরিসরে অবস্থিত এক সুফি সাধকের মাজারও ভেঙে দেওয়া হয় 30 জানুয়ারি। মধ্যযুগীয় এলাকা মেহরৌলি। দিল্লিতে যে 7টি মধ্যযুগীয় এলাকা রয়েছে, মেহরৌলি তারই অন্যতম। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রাচীন সৌধ আর স্থাপনা ধ্বংস অবশেষ। বিখ্যাত কুতুব মিনারও ওই মেহরৌলি অঞ্চলেই। আবার সেখানে 784 একর জুড়ে গড়ে তোলা হয়েছে বনাঞ্চল সঞ্চয় বন। DDA এক বিবৃতিতে বলেছে যে মসজিদটি একটি অবৈধ কাঠামো ছিল, যা বিনা বাধায় কোনো সমস্যা ছাড়াই ভেঙে দেওয়া হয়েছে। তবে মসজিদের ইমাম জাকির হোসেন এবং তাদের আইনজীবী শামস খাজা এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে সম্পত্তিটি দিল্লি ওয়াকফ বোর্ডের অধীন। ওই ওয়াকফ বোর্ডই শহরে ইসলামিক সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করে। হোসেন দাবি করেছেন যে কাঠামোটি ভেঙে ফেলার আগে তাদের লিখিত নোটিশ দেয়নি DDA। তিনি আরো অভিযোগ করে, কয়েকটি কোরআনও নষ্ট হয়েছে, শিশুদের জিনিসপত্র সরিয়ে নিতে দেওয়া হয়নি। আর সবথেকে গুরুত্বপূর্ণ, যেসব নথি ছিল মসজিদে, যা দিয়ে প্রমাণ করা যেত যে মসজিদটি অবৈধভাবে দখল করা জমিতে অবস্থিত ছিল না, সেসবও বেআইনিভাবে নিয়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। আমাদের শীতের মধ্যে বের করে দেওয়া হয়েছে। এখন প্রার্থনা করা ছাড়া কিছুই করতে পারছি না আমরা, বলছিলেন হোসেন।